মজিদুর রহমান ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে পদার্থবিজ্ঞান নিয়ে আমি আলোচনা করব। আমি আব্দুল লতিফ স্যার সবাইকে আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার শুরু করছি। ইতিপূর্বে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে ষষ্ঠ অধ্যায়ে এইখান থেকে কতগুলো গুরুত্বপূর্ণ টপিকস আমরা আলোচনা করেছি। মহাকর্ষ ও অভিকর্ষ ত্বরণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এইচ উচ্চতায়, এইচ গভীরতায়, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে এই অভিকর্ষ ত্বরণগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই ষষ্ঠ অধ্যায় থেকে, অর্থাৎ অধ্যায় 6 মহাকর্ষ ও অভিকর্ষ এই অধ্যায় থেকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুক্তিবেগ বা স্কেয়ার ভেলোসিটি। তাহলে আমরা প্রথমে আগে জেনে নিব মুক্তিবেগটা কি। মুক্তি মানে ছেড়ে যাওয়া, ছাড় পাওয়া, তাই না? মুক্ত হওয়া। বেগ মানে এমন কোন একটা বেগ যেটার কারণে মুক্তি পাওয়া। আমার হাতেই মার্কারটা আছে, মার্কারটাকে যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি পৃথিবীর পৃষ্ঠ থেকে, তাহলে এই বস্তুটা যদি আমি পৃথিবীর মায়া কাটিয়ে মহাশূন্যে পাঠিয়ে দিতে চাই, তাহলে আমাকে এমন একটা বেগে ঢিল দিতে হবে যে বেগটাকে দিয়ে ঢিল দিলে বস্তুটা মহাকর্ষের মায়া বা অভিকর্ষের মায়া কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। এই বেগটাই মুক্তিবেগ। অর্থাৎ আমি ঢিল দিলে কিন্তু বস্তুটা আবার আগের জায়গায় ফেরত আসে, পৃথিবীতেই নেমে আসে। কারণ কি? পৃথিবীর একটা টান আছে, এই টানকে অতিক্রম করতে হলে কমপক্ষে যত বেগ অর্জন করতে হবে সেই বেগটাকেই বলা হয় মুক্তিবেগ। তাহলে আমরা যদি একটু সুন্দর করে সংজ্ঞায়িত করি, তাহলে বলা যেতে পারে সর্বাপেক্ষা কম যে বেগে কোন বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি অভিকর্ষের মায়া কাটিয়ে মহাশূন্যে চলে যায় আর ফিরে আসে না, সেই সর্বাপেক্ষা কম বেগটাকেই বলা হয় মুক্তিবেগ। আবারও বলি, একটা বস্তুকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করার জন্য কমপক্ষে যে বেগে নিক্ষেপ করতে হবে সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। এক কথায় যদি বলি, যে বেগে ঢিল দিলে বস্তু মহাশূন্যে হারিয়ে যাবে, এই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। তাহলে আমরা এইখান থেকে এখন একটু মুক্তিবেগের হিসেব করব, এর একটা গাণিতিক রাশি প্রতিপাদন করব। তাহলে প্রথমেই দেখো, এইটা হলো আমার পৃথিবী, এই পৃথিবীর ব্যাসার্ধ এইটুকু আর এইখানে একটা বস্তু আছে, বস্তুটার ভর m, পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্ব হলো স্মল r। আচ্ছা, এখন পৃথিবীর ভর যদি হয় m, তাহলে এই বস্তুটার সাথে পৃথিবীর একটা মহাকর্ষ বল ক্রিয়াশীল হবে। সেই মহাকর্ষ বলের সূত্রটা হচ্ছে F সমান G(m)m ভাগ স্মল r স্কয়ার। তাহলে পৃথিবী এবং এই যে বস্তুটাকে নিক্ষেপ করব, এই বস্তুটার মধ্যবর্তী মহাকর্ষ বল হচ্ছে F সমান G(m)m r²। আচ্ছা, এখন দেখো, পৃথিবীর এইখান থেকে যদি বস্তুটাকে আমি মহাশূন্যে পাঠাতে চাই, তাহলে আমার কিছু কাজ করতে হবে। আচ্ছা, কেননা একে বল প্রয়োগ করে সরাতে হবে এবং সরলে একটা সরণ ঘটবে, তাহলে কাজ হবে। তাহলে আমি এই কাজটা কতখানি, এখান থেকে যদি আমি ক্ষুদ্র দূরত্ব dr পরিমাণ বস্তুটাকে সরণ ঘটাই, তাহলে আমার ক্ষুদ্র পরিমাণ কাজ হবে। তাহলে dr সরণ ঘটাতে কাজ dw সমান
এফ ডি আর বল গুণন সরণ। তাহলে এখানে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে? মহাকর্ষ বল। আচ্ছা, তাহলে আমি এটাকে বসায় দিতে পারি জি এম এম ভাগ আর স্কয়ার ইনটু ডি আর। এই পরিমাণ কাজ করতে হলো। কিন্তু আমার ইচ্ছা কি? আমার ইচ্ছা হলো আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুটাকে পাঠিয়ে দেব অসীম দূরে, অসীম দূরে, যার কোনো শেষ নাই। তাহলে আমি পাঠানো শুরু করতেছি পৃথিবীর পৃষ্ঠ, অ্যাকচুয়ালি পৃথিবীর কেন্দ্র থেকে সমস্ত দূরত্ব মাপা শুরু করতে হয়। তাহলে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত ডিসটেন্স হচ্ছে আর। অ্যাকচুয়ালি আমি আর দূরত্ব থেকে মহাশূন্যে অর্থাৎ অসীম দূরত্বে বস্তুটাকে সরিয়ে নিব। এতে আমার যে কাজ হবে এটা হলো মোট কাজ। সুতরাং মহাশূন্যে পাঠাতে কৃত কাজ এটা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে মোট কৃত কাজ ডব্লিউ হয়ে যাবে। আর এই পাশে আবার ইন্টিগ্রেশন করে জি এম এম আর স্কয়ার ডি আর। তাহলে লিমিটটা কোথায় হবে? পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু করলাম, পাঠিয়ে দিলাম অসীম দূরে, ইনফিনিটি। আচ্ছা, তাহলে এই সীমার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করলাম। এবার দেখো জি এম এম এগুলো হলো ধ্রুব রাশি, তাহলে এদেরকে আমরা বাইরে নিয়ে আসলাম এম। তাহলে এটা ইন্টিগ্রেশন অফ আর থেকে ইনফিনিটি থাকলো 1/r স্কয়ার। এটা কিন্তু ভেঙে লিখলাম r ইনভার্স 2 ইনটু dr। এবার ইন্টিগ্রেশন করো এই টুকু জি এম এম, ইন্টিগ্রেশন করলে আসবে -1/r। এই যে পাওয়ার 1 যোগ হলে এখানে থাকে r ইনভার্স 1 আর এই -1 দিয়ে ভাগ, এজন্য -1/r। r থেকে ইনফিনিটি। এবার আমরা লিমিট গুলো বসিয়ে দিই। যদি লিমিট গুলো বসিয়ে দেই বা w সমান সমান জি এম এম মাইনাসটা সামনে নিয়ে আসলাম 1/ইনফিনিটি সূত্রের -1 লোয়ার লিমিট r। এই মাইনাসটা বাইরে আনলাম, মাইনাস হলো, ভিতরে থাকলো 1/r। প্রথমে আপার লিমিট 1/ইনফিনিটি সূত্রের -1 লোয়ার লিমিট। এবার আসলো সামথিং বাই ইনফিনিটিভ সমান 0, তাহলে এখানে থাকতেছে -1/r। মাইনাস আর মাইনাস গুণন করলে হয় প্লাস জি এম এম ভাগ নিচে থাকলো একটা r। তাহলে আমি দেখলাম যদি অসীম দূরে পাঠাতে চাই একটা বস্তুকে, তাহলে w সমান gmm/r পরিমাণ কাজ সম্পাদন করতে হবে। আচ্ছা, এখন এই পরিমাণ কাজ করতে হলে বস্তুর একটা বেগ তো লাগবে। এই কাজটুকুই বস্তু গতিশীল করবে। আমি এইভাবে যদি সরিয়ে নেই, আমি সরাতে যে কাজ করতেছি এই কাজটুকু বস্তুর মধ্যে গতির সঞ্চার করতেছে, অর্থাৎ গতি সৃষ্টি করছে। তাহলে এই গতির কারণে তখন বস্তু একটা শক্তি লাভ করবে, সেটার নাম হচ্ছে গতিশক্তি। আমরা জানি কাজ এবং শক্তি একই রকম। তার মানে আমি যতটুকু কাজ করে মহাশূন্যে নিয়ে গেছি, এতটুকু কাজ ওই মহাশূন্যে যাওয়ার সময় বস্তুটার মধ্যে গতিশক্তি হিসাবে ক্রিয়াশীল হয় বা সঞ্চারিত হয়। তাহলে এখন আমরা লিখতে পারি যে এখন পৃথিবী পৃষ্ঠ ছেড়ে যেতে যদি মুক্তিবেগ, সুতরাং মুক্তিবেগ ভিই হলে, অর্থাৎ এই কাজের ফলে ভিই পরিমাণ বেগ লাভ করলে হাফ অফ এম ভিই স্কয়ার, তা বস্তুটার গতিশক্তি, এই গতিশক্তিটা কার সমান হবে? কাজের সমান।
উভয় পক্ষে ভাগ করলে mm কেটে গেল, বা VE সমান সমান এই 2 ওই পাশে গেলে 2gm আর নিচে থাকলো একটা r, এই পাশে স্কয়ার তুলে দিলে √, তাহলে এটা পেলাম মুক্তিবেগের একটা রাশিমালা 2gm/r, অর্থাৎ মহাকর্ষ ধ্রুবক যে গ্রহ থেকে আমরা নিক্ষেপ করব, আমরা পৃথিবী থেকে নিক্ষেপ করেছিলাম, পৃথিবীর ভর এবং আর পৃথিবীর ব্যাসার্ধ। যদি তুমি মঙ্গল গ্রহ থেকে নিক্ষেপ করো তাহলে মঙ্গল গ্রহের ভর, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ লাগবে। যদি বৃহস্পতি গ্রহ থেকে নিক্ষেপ করো, বৃহস্পতির ভর, বৃহস্পতির ব্যাসার্ধ লাগবে। তার মানে এক এক গ্রহে এই মুক্তিবেগের পরিমাণ এক এক রকম হবে। দেখা গেল তুমি পৃথিবী থেকে একটা বস্তুকে বৃহস্পতিতে পাঠিয়েছো, একটা যানকে, ওই যান বৃহস্পতি থেকে আসতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে বৃহস্পতির মুক্তিবেগের উপর। বস্তুটা যে পরিমাণ মুক্তিবেগ অর্জন করে, বৃহস্পতির মুক্তিবেগ তার বেশি হলে বস্তুটা আর ফিরে আসতে পারবে না। এবার দেখো এইখান থেকে আমি একটু ক্যালকুলেশন বাড়াই, সেটা দেখো, এটা 2gm একটা r দিলাম, নিচে একটা r² দিলাম, r কেটে গিয়ে আগের মতোই থাকলো। তাহলে আমরা জানি এই gm/r² সমান সমান অভিকর্ষ ত্বরণ, অতএব VE সমান সমান √2gr, এটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তাহলে মুক্তিবেগের দুইটা সূত্র পাইলাম, একটা g ভর এবং ব্যাসার্ধের মাধ্যমে গ্রহের, আর একটা হলো অভিকর্ষ ত্বরণ এবং ব্যাসার্ধের মাধ্যমে। তাহলে আমি এবার পৃথিবীর মুক্তিবেগটা একটু বের করে দেখি কত হয়। তাহলে পৃথিবীর মুক্তিবেগ VE সমান √2 গুণন g কত 9.8 গুণন পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধটা মুখস্থ রাখতে হবে 6.4 গুণন 10⁶ মিটার বা 6400 কিলোমিটার। এইটুকুকে হিসাব করলে আসে 11200 মিটার পার সেকেন্ড টোটাল করে। তাহলে সুতরাং VE সমান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে একটা বস্তু যদি প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগ অর্জন করে তাহলে সে পৃথিবীর মায়া কাটিয়ে মহাশূন্যে যেতে পারবে, মাধ্যাকর্ষণ টান অতিক্রম করে যেতে পারবে, এর চেয়ে কম হলে যেতে পারবে না। এন্ড রকেট গুলো তাহলে যায়, এন্ড রকেট গুলার একটা রকেট স্বাভাবিকভাবে 45, 50, 55 কিলোমিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। এই জন্য রকেট গুলা যাইতে পারে, রকেট গুলার বেগ অনেক বেশি। আচ্ছা, এটা গেল হলো মুক্তিবেগ। এবার আমরা এই এখান থেকে আরো কিছু বিষয় নিয়ে আসবো। কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহটা কি? সাধারণত মানুষের সৃষ্টি কোনো যান যদি পৃথিবীকে আবর্তন করতে থাকে তাহলে সেটাকে কৃত্রিম উপগ্রহ বলে। আমি যদি মনে করো এমন একটা যান, আমার এটা একটা কোনো যান, এটা পৃথিবীর চারপাশে যদি প্রদক্ষিণ করতে থাকে একটা নির্দিষ্ট কক্ষপথে, তাহলে তাকে বলা হয় হলো কৃত্রিম উপগ্রহ। তাহলে আমি এরকম কৃত্রিম উপগ্রহের বেগ আর আবর্তন কাল এবং ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা এই রিলেটেড 3টা রাশিমালা বের করব। তাহলে আমরা প্রথমে বের করব কৃত্রিম উপগ্রহের বেগের রাশিমালা। প্রথমে আসি তার বেগটা কেমন। আগে দেখো, এটা হলো পৃথিবী, এটা পৃথিবীর ব্যাসার্ধ r, এখান থেকে h পরিমাণ উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে এরকম প্রদক্ষিণ করছে।
তাহলে পৃথিবীর ভর m, কৃত্রিম উপগ্রহের ভর m। কৃত্রিম উপগ্রহের উচ্চতা পৃথিবীর থেকে h পরিমাণ উচ্চতায় আসছে। আচ্ছা, এখন এখান থেকে দেখো, কৃত্রিম উপগ্রহটা পৃথিবীকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে আবর্তন করছে। আমরা জানি কোন বস্তু যদি বৃত্তাকার পথে আবর্তন করে তাহলে কেন্দ্রের অভিমুখে একটা বল লাভ করে, যাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। তাহলে কৃত্রিম উপগ্রহটা আমি তো এইভাবে এঁকে দিলাম, এই কৃত্রিম উপগ্রহটা একটা কেন্দ্রমুখী বল লাভ করবে, তার কক্ষপথ থেকে একটা কেন্দ্রমুখী বল লাভ করবে কোথায়? আর বরাবর, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র বরাবর। তাহলে পৃথিবীর কেন্দ্র বরাবর বা কেন্দ্রের অভিমুখে দাও, ব্যাসার্ধ বরাবর হবে আর কি, কেন্দ্র অভিমুখে কেন্দ্রমুখী বা বল বা কেন্দ্রমুখী বল এল সি সমান, তাহলে কেন্দ্রমুখী বলের সূত্র কি ছিল? mv²/r, mv² ভাগ r। আর কত? কক্ষ ওই পথের ব্যাসার্ধ, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে r+h। ভিটা কি? এখানে বেগ, কৃত্রিম উপগ্রহের বেগ, কত বেগে কৃত্রিম উপগ্রহ গতিশীল হচ্ছে সেটা। আচ্ছা, আবার দেখো, এবার কৃত্রিম উপগ্রহ এবং পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল, মহাকর্ষ বল ক্রিয়াশীল। তাহলে মহাকর্ষ বলটা কতখানি হবে? মহাকর্ষ বল Fg, গ্র্যাভিটেশনাল ফোর্স, সমান g m ভাগ r+h²। তাহলে মহাকর্ষ বলটা কি ধর্মী? আকর্ষণ ধর্মী। কৃত্রিম উপগ্রহটার কেন্দ্রমুখী একটা বল সৃষ্টি হয়। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কেন্দ্রমুখী বলের সমপরিমাণ কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়। তাহলে কেন্দ্র বিমুখী বল কতখানি হবে? mv²/r+h। এখন কেন্দ্র বিমুখী বলটা বাইরের দিকে টানে আর মহাকর্ষ বলটা ভিতরের দিকে টানে। দুই বল সমান হওয়ার কারণে ওই জায়গায় কৃত্রিম উপগ্রহটা কোনো দিকেই যায় না, ওইভাবেই স্থির হয়ে চলতে থাকে। সেক্ষেত্রে সাম্যাবস্থায় আমরা এটা লিখতে পারি যে Fc = Fg। এই দুটা বল সমান হওয়ার কারণেই কৃত্রিম উপগ্রহ ওই নির্দিষ্ট কক্ষপথে থাকে, না হলে কোনো একদিকে সরে যেত। এবার এটা পাইলাম হলো mv² ভাগ r+h, gm ভাগ r+h²। এখন এই পাশের mm ভাগ করলে কেটে যাবে, r+h একটা করে গুণন করলে উঠে যাবে। তাহলে এই পাশে থাকতেছে v² = gm/r+h। সুতরাং v = √gm/r+h। এটা কৃত্রিম উপগ্রহের বেগের রাশিমালা। তাহলে এটা আমরা পাইলাম কি? কৃত্রিম উপগ্রহের বেগের রাশিমালা। এখান থেকে আরো কিছু রূপান্তর করব এই বেগের রাশিমালা। আচ্ছা, এবার দেখো, বা v √, এটা এইভাবে লিখলাম gm/r² গুণন r²/r+h। r² কেটে গিয়ে আগের মতোই থাকে। এইটুকু কি হলো? অভিকর্ষ ত্বরণ g এর সমীকরণ। সুতরাং v সমান পাচ্ছি এই g r² ভাগ r+h। তাহলে এটাও পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জানা থাকলে কৃত্রিম উপগ্রহের বেগটা বের করতে পারি।
এছাড়া কৃত্রিম উপগ্রহের বেগ আরেকভাবে বের করা যায়, আরেকটা সমীকরণ। যদি কৃত্রিম উপগ্রহটা সম্পূর্ণ এক পাক ঘুরে আসতে সময় লাগে টি পরিমাণ, তাহলে এটাকে বলা হবে পর্যায়কাল বা আবর্তনকাল। একবার আবর্তন করে আসতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা আবর্তনকাল। কৃত্রিম উপগ্রহ যদি এক পাক ঘুরে আসে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হয় 2πr। তাহলে আমি এইখান থেকে এটা লিখতে পারি যে সুতরাং বেগ সমান লেখা যায় দূরত্ব বাই সময়। এখন বেগ যদি হয় ভি, এক পাক ঘুরে আসতে দূরত্ব হবে তার পরিধির সমান। তাহলে বৃত্তাকার পথের পরিধির সূত্র 2πr। আর কতখানি? এখান থেকে এই পর্যন্ত r প্লাস এইচ, r প্লাস এইচ, এইটুকু হলো দূরত্ব। তখন এক পাক ঘুরে আসতে সময় লাগতেছে টি, তাহলে টি। যদি আবর্তনকাল জানা থাকে তাহলে এই সূত্র দিয়ে আমরা কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করতে পারি। r প্লাস এইচ কিন্তু এই কক্ষপথের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে মাপছি, তাই r প্লাস এইচ হলো। আচ্ছা, এইখান থেকে আমরা আবর্তনকালের রাশি নির্ণয় করব। আবর্তনকাল কতখানি এটা একটু হিসাব করে দেখ। দেখো, আবর্তনকাল মানে টি এর মান হিসাব করব। তাহলে এইখান থেকে যদি একটু আর গুণন করি, এই একটা পাই, টি সমান 2π r প্লাস এইচ ভাগ ভি। এটা হলো আবর্তনকাল বের করা যদি কৃত্রিম উপগ্রহের বেগ জানা থাকে। আর বেগ যদি মান যদি না জানা থাকে তাহলে আমরা এইখান থেকে আরেকটা অংশ পেয়েছিলাম, দেখো, সমান সমান 2π r প্লাস এইচ ডিভাইডেড বাই ভি সমান পেয়েছিলাম হলো gm বাই r প্লাস এইচ। ভি সমান পেয়েছিলাম এবার রুট ওভার gm ভাগ r প্লাস এইচ। এটা ছিল রুটের ভিতরে। এবার যদি এই ভি এর মান বসায় দিলাম, আমরা বেগ একটা অংশ এটার আগের লাইন পেয়েছিলাম, কৃত্রিম উপগ্রহের বেগের সমীকরণ gm বাই r প্লাস এইচ পেয়েছিলাম। এবার এখান থেকে যদি উল্টায় দেই, গুণনটা উল্টায় দেই, তাহলে এরকম আসে 2π r প্লাস এইচ, এটা গুণন দিয়ে উল্টায় দিলে রুট ওভার r প্লাস এইচ বাই gm। তাহলে এটাও আবর্তনকালের সূত্র হিসাবে লিখতে পারো, ইউজ করতে পারো। আরেকটা ফরম্যাটে আসবো, বা টি সমান এই 2π রুট ওভার এই r প্লাস এইচ কে ভিতরে নিয়ে গেলাম, তাহলে এটা স্কয়ার হয়ে যাবে, রুটের ভিতরে গেলে স্কয়ার হয়। তাহলে r প্লাস এইচ, এই বাইরেটা যে স্কয়ার হলো আর ভিতরের একটা, এই মিলে হলো কিউ, নিচে হলো gm। আবর্তনকাল নির্ণয়ের আরেকটা সূত্র। আমরা এইটা বেশি ইউজ করি, আর এইটা যদি বেগ দেওয়া থাকে তাহলে এটা, বেগ না দেওয়া থাকলে এইটা। এবার আসবো আমরা উচ্চতা নির্ণয়। কৃত্রিম উপগ্রহ কত উচ্চতায় অবস্থান করলে সেটা কৃত্রিম উপগ্রহ হয়, তাহলে এই উচ্চতাটা নির্ণয় করব। উচ্চতা নির্ণয় করার জন্য এই সূত্র ইউজ করব। এখানে এইচ আছে, কিন্তু আমার এইচটাকে মুক্ত করে আনতে হবে। আনতে গেলে রুটের তুলে দিতে গেলে স্কয়ার করতে হবে। উচ্চতা, তাহলে উভয় পক্ষে যদি স্কয়ার করি তাহলে এটা আসে টি স্কয়ার সমান 4π স্কয়ার ইনটু এটা আসতেছে r প্লাস এইচ হোল কিউব ভাগ gm। বা এগুলাই পাশে আনি,
জি এম টি স্কয়ার, এটা এই পাশে আনলে হয় 4 পাই স্কয়ার সমান এটা আর প্লাস এইচ হোল কিউব, বা হোল কিউব যদি এই পাশে আনি তাহলে এই পাশে এসে হবে কিউব রুট জি এম টি স্কয়ার ভাগ 4 পাই স্কয়ার, এটুকুর সমান ওই পাশে থাকে আর প্লাস এইচ। তাহলে এখন যদি এইচ নির্ণয় করি, সুতরাং এইচটা রেখে দিলাম আর এই পাশে আনলাম, অর্থাৎ এইচ সমান থাকতেছে কিউব রুটটাকে একবারে পাওয়ার হিসেবে লিখলাম জি এম টি স্কয়ার ভাগ 4 পাই স্কয়ার, তার উপর 1/3 কিউব রুট হয়ে গেল পাওয়ার 1/3, আরটাকে নিয়ে আসলে হয়ে যায় মাইনাস আর। তাহলে এটা দিয়ে আমরা কৃত্রিম উপগ্রহের উচ্চতা বের করতে পারি। তাহলে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যদি আমরা এখান থেকে বার করি তাহলে কত আসে দেখো, এই মানগুলো যদি বসায় দেই, জি 6.673 গুণন 10 টু দা পাওয়ার 6.673 গুণন 10 টু দা পাওয়ার মাইনাস 11, 6 7 পর্যন্ত এক ডিজিট করে নেই, জায়গা কম এখানে। 6.7 গুণন 10 টু দা পাওয়ার মাইনাস 11 গুণন পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর হলো যে 6 গুণন 10 টু দা পাওয়ার 24, 6 গুণন 10 টু দা পাওয়ার 24 এত কেজি। টি আবর্তনকাল হলো 24 ঘন্টা, 24 ঘন্টা ধরে করব একবার আবর্তন করে, তাহলে 24 ঘন্টা এটাকে সেকেন্ডে দিতে হবে, তাহলে এটা আসবে 24 ঘন্টা, সেকেন্ডে নিলে 3600 দিয়ে গুণন তার উপর পাওয়ার 1/3। আচ্ছা এখানে আরো ভাগ আকারে আছে, নিচে আছে 4 গুণন 3.1416 এর উপর হোল স্কয়ার, তাহলে এটা থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দাও, মাইনাস আর 6.4 গুণন 10 টু দা পাওয়ার 6, এটুকু ক্যালকুলেশন করলে উচ্চতা, তাহলে উচ্চতা আসবে 3.6 গুণন 10 টু দা পাওয়ার 7 মিটার সমান সমান 3600 কিলোমিটার। তার মানে মোটামুটি 3600 কিলোমিটার উচ্চতায়, 600 কিলোমিটার উচ্চতায় একটা বস্তুকে নিয়ে একটা বেগ দিলে পরে এটা আবর্তন করতে থাকবে। তাহলে সেই বেগের মানটা কতখানি হয় সেটাও আমরা একটু দেখি। তাহলে এবার বেগটা বের করি, কত বেগ দিতে হবে? 3600 কিলোমিটার উচ্চতায় নিলে কৃত্রিম উপগ্রহ হবে। এবার সেখানে নিয়ে গেলে কৃত্রিম উপগ্রহটাকে কত বেগে ওখানে ছাড়তে হবে। তাহলে আমরা এখানে বেগের সূত্র পেয়েছিলাম v সমান gm বাই r প্লাস h। আচ্ছা একটা রুট ওভার ছিল, তাহলে রুট ওভার g 6.7 গুণন 10 টু দা পাওয়ার মাইনাস 11, m হলো 6 গুণন 10 টু দা পাওয়ার 24, আর নিচে r হলো 6.4 গুণন 10 টু দা পাওয়ার 6 প্লাস h এর মান পেলাম কত? 3.6 গুণন 10 টু দা পাওয়ার 7। এইটুকু যদি দেই, বসায় দেই, তাহলে এই মানটা আমার আসবে 3.08 গুণন 10 টু দা পাওয়ার 3 মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটারে নিলে 1000 দিয়ে ভাগ, 3.08 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে আমাদের একটা কৃত্রিম উপগ্রহ সৃষ্টি করতে হলে পৃথিবীর থেকে কমপক্ষে 3600 কিলোমিটার উচ্চতায় নিয়ে ছাড়তে হবে, ছাড়ার সময় 3.08 কিলোমিটার পার সেকেন্ড বেগ দিতে হবে, তাহলে সেটা কৃত্রিম উপগ্রহে রূপান্তরিত হবে। ব্যাস, তাহলে কৃত্রিম উপগ্রহের গতিশক্তি বের করতে পারবে এখন। কৃত্রিম উপগ্রহের গতিশক্তি হলো হাফ অফ mv স্কয়ার, এই v এর মান gm বাই এটা বসায় দিলে পরে রুটটা উঠে গিয়ে
হাফ এম এবার জিএম ভাগ আর প্লাস এস, এটুকুই থাকবে। এটা গেল কৃত্রিম উপগ্রহের গতিশক্তি। তাহলে আমরা এখান থেকে মোটামুটি অনেকগুলো বিষয় আজকে সমীকরণ দেখলাম। আর একটা বিষয় আমি একটু বলবো, সেটা হলো ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ হলো কি, যদি কোনো কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে 24 ঘন্টায় একবার আবর্তন করে, অর্থাৎ পৃথিবী এরকম দেখো, মনে করো এখানে বাংলাদেশ আছে, এখানে আমরা কৃত্রিম উপগ্রহ বাংলাদেশের উপরে রেখে দিয়েছি, এটাকে অভিমুখ করে। এখন পৃথিবী ঘুরে গেলে এই দেশটা তো সরে আসবে, কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, পৃথিবী এক পাক ঘুরে আসতে 24 ঘন্টা লাগে, তাহলে ওকেও এই এতখানি পথ এক পাক ঘুরে আসতে হবে 24 ঘন্টাতেই, না হলে অভিমুখটা বাংলাদেশের উপর থাকবে না, অন্য কোনো জায়গায় চলে যাবে, তখন স্যাটেলাইটটা ঠিক মতো কাজ করবে না। কিন্তু আমরা পৃথিবী 24 ঘন্টায় এক পাক ঘুরে, কৃত্রিম উপগ্রহটাও 24 ঘন্টায় যদি এক পাক ঘুরে, তাহলে আমরা পৃথিবীর থেকে দেখলে মনে হবে কৃত্রিম উপগ্রহটা স্থির হয়ে আছে। কারণ আমি এখান থেকে যখন এখানে আসব, ও এইভাবেই আসতেছে, তখন আমার কাছে মনে হবে এটা স্থির। এই জন্য কৃত্রিম উপগ্রহ যদি 24 ঘন্টায় এক পাক আবর্তন করে, একবার ঘুরে আসে পৃথিবীর চারপাশে, তাহলে সেটা হয়ে যায় ভূস্থির উপগ্রহ, আমাদের কাছে স্থির মনে হয়। তাহলে এই ছিল আজকের বিষয়। আর কৃত্রিম উপগ্রহগুলোর ব্যবহার, এইগুলা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়, প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান করতে ব্যবহার করা হয়, যোগাযোগের কাজে সবচাইতে বেশি ব্যবহার করা হয়, তারপরে বিভিন্ন বস্তুর গবেষণা করার জন্য ব্যবহার করা হয়, এই বিষয়গুলোর জন্য ব্যবহার করা হয়। তো আজকের লেকচার এই পর্যন্তই। আগামী লেকচারে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। সে পর্যন্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।